আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। চলুন জেনে নেওয়া যাক সারা বিশ্বে এ পর্যন্ত ঘটে যাওয়া আজকের প্রধান খবরগুলো। ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য কয়েকটি শর্ত বেঁধে দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এগুলো হচ্ছে, আরও ভূখণ্ড ছাড়ার জন্য রাজি থাকতে হবে কিয়েভকে, দেশের আরও ভেতরে তাদের সেনা সরিয়ে নিতে হবে এবং পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যুক্ত হওয়ার আকাঙ্ক্ষা ত্যাগ করতে হবে। শুক্রবার মস্কোতে রাশিয়ার রাষ্ট্রদূতদের সঙ্গে এক বৈঠকে বক্তব্য রাখেন পুতিন। এ সময় তিনি ইউক্রেন সরকারকে রাশিয়ার আংশিক দখল করা 4টি অঞ্চল ডোনেটস্ক, লুহানস্ক, খেরসন এবং জাপোরিজিয়া থেকে সেনা প্রত্যাহারের আহ্বান জানান। পুতিন বলেন, রাশিয়ার অগ্রযাত্রা ঠেকাতে ইউক্রেনকে অবশ্যই আনুষ্ঠানিকভাবে ন্যাটো সামরিক জোটে যোগদানের প্রচেষ্টা ছেড়ে দিতে হবে। রুশ প্রেসিডেন্ট জানান, ইউক্রেনের সরকার যদি শর্ত মেনে নেয় তবে যে মুহূর্তে তারা সিদ্ধান্তের কথা ঘোষণা করবে সেই মুহূর্ত থেকে যুদ্ধবিরতি শুরু হয়ে যাবে। পুতিন আরও বলেন, যুদ্ধবিরতির শর্ত হিসেবে পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে যেসব নিষেধাজ্ঞা জারি করেছে সব তুলে নিতে হবে। এই সপ্তাহে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে রাশিয়ার ব্যাংক খাতে নিষেধাজ্ঞার পরিধি বাড়ানো হয়েছে। এছাড়া রুশ স্টক এক্সচেঞ্জ, চিপ ও প্রযুক্তি ক্ষেত্রেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বিবিসি জানিয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রস্তাবকে পুরোপুরি ছলনা হিসেবে আখ্যা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা। এই ধরনের প্রস্তাবকে মিখাইলো পোডোলিয়াক আক্রমণাত্মকও বলেছেন। পুতিনের বেঁধে দেওয়া শর্তের প্রতিক্রিয়া জানিয়েছেন ইতালি সফররত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইতালির একটি টেলিভিশন চ্যানেলকে তিনি বলেছেন, এগুলো আলটিমেটামের বার্তা। হিটলারও একই কাজ করেছিলেন, যখন তিনি বলেছিলেন, আমাকে চেকোস্লোভাকিয়ায় একটি অংশ দিন, তবে ঝামেলা এখানেই শেষ হবে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনও রাশিয়ার দাবি প্রত্যাখ্যান করে বলেছেন, পুতিন অবৈধভাবে সার্বভৌম ইউক্রেনের ভূখণ্ড দখল করেছেন। শান্তির জন্য ইউক্রেনকে কি করতে হবে তা বলার মতো কোনো অবস্থান তার নেই। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে মুসলিম নাগরিকদের প্রতি নতুন নির্দেশনা জারি করেছেন ভারতের উত্তরপ্রদেশের রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এই নির্দেশনায় তিনি রাস্তায় ঈদের নামাজ পড়া নিষিদ্ধ করেছেন। পাশাপাশি অনির্ধারিত স্থানে যেন পশু কোরবানি করা না হয় সেই বিষয়ে সতর্কতা জারি করেছেন। এবিপি আনন্দ সহ ভারতীয় একাধিক গণমাধ্যম জানিয়েছে, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তার রাজ্যের মুসলিম নাগরিকদের প্রতি নির্দেশনাটি জারি করেন। এতে বলা হয়েছে, প্রচলিত রীতি অনুযায়ী শুধুমাত্র নির্ধারিত স্থানে নামাজ পড়তে হবে, রাস্তা অবরোধ করে নামাজ পড়া যাবে না। পাশাপাশি নিষিদ্ধ কোনো পশু কোরবানি দিলে কড়া ব্যবস্থা নেয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ভারতের 28টি রাজ্যের মধ্যে বেশিরভাগ রাজ্যেই গরু জবাই নিষিদ্ধ। এসব রাজ্যের মধ্যে উত্তরপ্রদেশ একটি। মুসলিম নাগরিকদের প্রতি আদিত্যনাথের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থা IANS এর খবরে বলা হয়েছে, কোরবানির স্থান আগে থেকে চিহ্নিত করা উচিত, অন্য জায়গায় কোরবানি করা উচিত নয়। বিতর্কিত বা স্পর্শকাতর স্থানেও কোরবানি করা উচিত নয়। যেন নিষিদ্ধ পশু কোরবানি করা না হয়, কর্মকর্তাদের সেটি নিশ্চিত করা উচিত। পশু জবাইয়ের পর বর্জ্য ব্যবস্থাপনার জন্য সব জেলায় সুনির্দিষ্ট পরিকল্পনা থাকতে হবে। মুসলিম সম্প্রদায়ের ঈদ এবং হিন্দু সম্প্রদায়ের গঙ্গা দশরা উৎসব একদিন আগে পরে হওয়ায় প্রশাসনিক কর্মকর্তা ও পুলিশের প্রতি ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন কোনো অপ্রীতিকর ঘটনা এড়িয়ে চলা ও প্রতিহত করারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মুসলিম বিদ্বেষী হিসেবে খ্যাতি আছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা আদিত্যনাথের। ক্ষমতায় আসার পর থেকে অনেকবারই মুসলিম বিদ্বেষী বক্তব্য দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন তিনি। গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি সেনাদের ওপর প্রতিরোধ সংগঠনগুলো লড়াই অব্যাহত রেখেছে। শুক্রবার গাজার বিভিন্ন জায়গায় সেনাদের ওপর সরাসরি হামলা ও মর্টার শেল নিক্ষেপ করেছে প্রতিরোধ সংগঠনগুলো। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড জানিয়েছে, গাজা সিটির আল জায়তুন এলাকায় তাদের যোদ্ধারা একটি টানেলের মুখে পেতে রাখা বোমার বিস্ফোরণ ঘটিয়েছে। ইসরায়েলি বাহিনীর পদাতিক সেনারা টানেলের মুখের কাছে আসা মাত্রই প্রচণ্ড বিস্ফোরণ হয়। এতে নিশ্চিতভাবে কিছু ইসরায়েলি সেনা নিহত ও আহত হয়েছে। এর কিছুক্ষণ পরই ওই এলাকায় ইসরায়েলের একটি ব্ল্যাক হক হেলিকপ্টার আসতে দেখা গেছে। হেলিকপ্টারে করে আহত ও নিহত সেনাদের দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে। একই এলাকায় ইসরায়েলি সেনাদের একটি দলের ওপর 120 mm মর্টার শেল নিক্ষেপ করা হয়েছে আল কাসামের মাধ্যমে। রাফা শহরের পশ্চিম দিকের তেল আল সুলতান এলাকায় ইসরায়েলি বাহিনীর একটি মার্কাভা 4 ট্যাঙ্কের উপর আল ইয়াসিন 105 রকেট দিয়ে হামলা চালিয়েছে আল কাসামের যোদ্ধারা। একই এলাকায় ইসরায়েলি সেনা অবস্থানের ওপর মর্টার হামলা চালানো হয়েছে। আবু আলী মোস্তফা ব্রিগেডের মিসাইল ইউনিট জানিয়েছে, রাফা শহরের পূর্ব দিকের করিম আবু সালিম ক্রসিংয়ের কাছে ইসরায়েলি সেনাদের একটি অবস্থানের উপর রকেট হামলা চালিয়েছে তাদের যোদ্ধারা। ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেড জানিয়েছে, রাফা শহরের কেন্দ্রস্থলে ইসরায়েলি সেনাদের উপর বার্ক অ্যান্টি পার্সোনাল গ্রেনেড হামলা চালানো হয়েছে।
আল কুদসের মিডিয়া উইং এদিন হামলার একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে ইসরায়েলি সেনা ও তাদের সরঞ্জামের ওপর হামলার দৃশ্য রয়েছে। নেতজারিম এলাকায়ও মর্টার হামলা চালিয়েছে তারা। আল আকসা শহীদ ব্রিগেডস এক বিবৃতিতে জানিয়েছে, তাদের যোদ্ধারা রাফা সহ শহরের কাছাকাছি করিম আবু সালেহ ক্রসিং এলাকায় ইসরায়েলি অবস্থানের ওপর মর্টার শেল নিক্ষেপ করেছে। এছাড়া ওমর আল কাসিম ব্রিগেড যোদ্ধারাও কয়েক জায়গায় হামলা করেছে দখলদার সেনাদের ওপর। লেবানন ভিত্তিক প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহ জানিয়েছে, তাদের যোদ্ধারা শুক্রবার উত্তর ইসরায়েলের কিরিয়াত সামোনা, কাফর সোল ও মার্গালিয়ট ইহুদি বসতি লক্ষ্য করে ফালাক ও কাতিউসা মিসাইল হামলা চালিয়েছে। এসব হামলার একটি ভিডিও প্রকাশ করেছে সংগঠনটি। এছাড়া ইসরায়েলের মিসগাভ আম ও রামথা সেনাঘাঁটি লক্ষ্য করে হামলার ভিডিও প্রকাশ করেছে তারা। দক্ষিণ লেবাননের সীমান্ত ঘেঁষে গড়ে ওঠা মানারা বসতিতেও হামলা করেছে হিজবুল্লাহ। হিজবুল্লাহ জানিয়েছে, গাজার জনগণের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসন ও ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সমর্থনে তারা এসব হামলা চালাচ্ছে। এদিন মেতুলা বসতিতে ইসরায়েলি সেনাবাহিনীর ড্রোন ক্রুড টিমের ওপর আর্টিলারি হামলা চালানো হয়েছে। দীর্ঘক্ষণ নজরদারিতে রাখার পর এই সেনাদের ওপর হামলা করা হয় শুক্রবার সকালে। হিজবুল্লাহর গোলা সরাসরি টার্গেটে আঘাত এনেছে। এছাড়া ইসরায়েলের রামিম সেনাঘাঁটিতে রকেট চালিত অস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। এক এলাকায় ইসরায়েলি নজরদারি যন্ত্রপাতির ওপর হামলা চালিয়েছে হিজবুল্লাহর আত্মঘাতী ড্রোন। হামলায় যন্ত্রপাতিগুলো বিধ্বস্ত হয়েছে। এদিন হিজবুল্লাহর যোদ্ধারা আরও কয়েক দফা হামলা চালিয়েছে ইসরায়েলি অবস্থানের ওপর। এসব হামলায় কয়েকটি সেনা ঘাঁটিতে সরাসরি আঘাত হেনেছে হিজবুল্লাহর রকেট। এদিকে শুক্রবারও হিজবুল্লাহর হামলার কারণে উত্তর ইসরায়েলের বিভিন্ন জায়গায় আগুন লাগার খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, হিজবুল্লাহর ড্রোন ও মিসাইল হামলার কারণে উত্তর ইসরায়েলের কয়েকটি এলাকায় বড় আকারে আগুন লেগেছে। এসব আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের অনেকগুলো ইউনিট। খবরে বলা হয়, বারাম ও ইয়ারোন বসতিতে শুক্রবার সকালে আগুন লাগে। গত কয়েকদিন ধরে উত্তর ইসরায়েলে হামলা জোরদার করেছে লেবানন ভিত্তিক হিজবুল্লাহ। হিজবুল্লাহর রকেট ও ড্রোন হামলায় বেশ কিছু ইসরায়েলি বেসামরিক নাগরিক ও সেনা সদস্য হতাহত হওয়ার খবর পাওয়া গেছে। ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর এক কমান্ডার নিহত হওয়ার পর বুধবার একই দিনে ইসরায়েলের ওপর 160টিরও বেশি মিসাইল হামলা চালায় হিজবুল্লাহ। শুক্র ও শনিবারও এই হামলা অব্যাহত রয়েছে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA বলেছে, ইরান তাদের পারমাণবিক সক্ষমতা আরও বাড়াচ্ছে। ইরানের পক্ষ থেকে যথেষ্ট সহযোগিতা না পাওয়ায় সমালোচনা করে সংস্থাটির গভর্নর বোর্ড প্রস্তাব পাশ করার এক সপ্তাহ পর এমন কথা বলল তারা। IAEA এর কাছ থেকে বার্তা সংস্থা AFP-কে একটি বিবৃতি পাঠানো হয়েছে। এ থেকে জানা যায়, সংস্থাটি তাদের সদস্যদের বলেছে, নাতানজ ও ফোর্দোতে পারমাণবিক কেন্দ্রগুলো আরও বেশি ক্যাসকেড মজুত করেছে তেহরান। বিষয়টি তেহরানের কাছ থেকে জানতে পেরেছে সংস্থাটি। ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ব্যবহৃত সেন্ট্রিফিউজ সহ বিভিন্ন যন্ত্রপাতিকে একসঙ্গে ক্যাসকেড বলা হয়ে থাকে। তবে ইরানের এমন তৎপরতাকে মাঝারি ধরনের বলে উল্লেখ করেছে একটি কূটনৈতিক সূত্র। গত সপ্তাহে 35 সদস্য বিশিষ্ট আন্তর্জাতিক আণবিক সংস্থার গভর্নর বোর্ডে ইরানের কাছ থেকে যথেষ্ট সহযোগিতা না পাওয়ার সমালোচনা করে প্রস্তাব উত্থাপন করা হয়। ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির উত্থাপিত প্রস্তাবটির বিরোধিতা করেছে চীন ও রাশিয়া। 2022 সালের নভেম্বরের পর এটি এই ধরনের প্রথম প্রস্তাব। প্রস্তাবটি তড়িঘড়ি করে দেওয়া হয়েছে এবং এটি বিবেচনা প্রসূত নয় বলে উল্লেখ করে সমালোচনা করেছে ইরান। প্রস্তাবটির ধরন প্রতীকী হলেও এর লক্ষ্য ইরানের উপর কূটনৈতিক চাপ জোরদার করা। এর মধ্যে দিয়ে বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তোলার সুযোগ তৈরি হবে। অতীতে দেখা গেছে, একই ধরনের প্রস্তাব পাশ হওয়ার পর তেহরান নিজেদের পারমাণবিক স্থাপনা থেকে নজরদারি ক্যামেরা এবং অন্যান্য সরঞ্জাম সরিয়ে নিয়ে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বাড়িয়ে দিয়েছিল। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আজ যে প্রতিবেদনটি তৈরি করেছে তাতে স্পষ্ট করে বলা হয়েছে, ইরান এমনভাবে তাদের পারমাণবিক কর্মসূচি বিস্তৃত করে যাচ্ছে যার কোনো শান্তিপূর্ণ উদ্দেশ্য নেই। চলছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। বিভিন্ন দেশের লাখ লাখ মুসলমান হজ পালন করলেও এবার ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে হজে যেতে পারেননি কেউ। রাফা ক্রসিং ইসরায়েলের দখলে থাকায় এই ভূখণ্ডটি অবরুদ্ধ করে রাখায় হজ বঞ্চিত হয়েছেন গাজার 2,500 মুসল্লি। টিআরটি ওয়ার্ল্ডের খবরে বলা হয়েছে, অবরুদ্ধ গাজায় ইসরায়েলের গণহত্যা এবং গাজাকে মিশরের সাথে সংযুক্তকারী রাফা ক্রসিংয়ে আক্রমণ ও দখলে নেওয়ার ফলে এবছর 2,500 ফিলিস্তিনি হজে যেতে পারেননি বলে জানিয়েছে গাজার কর্তৃপক্ষ। গাজা প্রশাসনের একজন মুখপাত্র ইকরামি আল মুদাল্লাল বলেছেন, হজে যেতে বাধা সৃষ্টি করা ধর্মীয় স্বাধীনতার স্পষ্ট লঙ্ঘন।
তিনি বলেন, ইসরায়েলি আগ্রাসন ও যুদ্ধের কারণে এবছর মিশর ও সৌদি আরবের মধ্যে দিয়ে পরিবহন চুক্তি স্বাক্ষর এবং মক্কা ও মদিনায় হাজিদের থাকার জায়গায় বুকিং সহ হজের স্বাভাবিক প্রস্তুতি সম্পন্ন করতে পারেননি গাজার প্রশাসন। তবে তিনি আশ্বস্ত করেছেন, এবছর ক্ষতিগ্রস্ত হজযাত্রীরা আগামী বছর হজ করার সুযোগ পাবেন। এক্ষেত্রে তাদের অগ্রাধিকার দেওয়া হবে। বিশেষ করে গাজা থেকে হজে যাওয়ার সুযোগ পেতে অনেকেই বছরের পর বছর অপেক্ষা করে থাকেন এবং তাদের ৭০%ই বয়স্ক বা অসুস্থ। গাজার বাসিন্দারা সাধারণত রাফা ক্রসিং দিয়ে প্রথমে মিশরে যান, এরপর সেখান থেকে তারা সৌদি আরবে পৌঁছান। কিন্তু মে মাস থেকে এই ক্রসিংটি বন্ধ করে রেখেছে ইসরায়েলিরা। অবশ্য এবার ফিলিস্তিনের পশ্চিম তীর থেকে হজ পালনে মক্কায় গেছেন ৪,২০০ জন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।